নমস্কার, CNN24 সংবাদে আমি নীলাঞ্জন আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। শিলচরে প্রস্তাবিত ফ্লাইওভারের বিকল্প চাইল 4টি ব্যবসায়িক সংগঠন। কাঠিগড়ায় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের কন্ট্রাকচুয়াল কর্মচারীদের ধর্ণা কর্মসূচি অব্যাহত। জমি অধিগ্রহণের 2 বছর পার, মেলেনি ক্ষতিপূরণ, ক্ষোভে ফুঁসছেন তারিণীপুর বঞ্চিত জনগণ। বরখলার অল আসাম ঠিকাভিত্তিক কর্মচারী পরিষদের কর্মবিরতি ও ধর্ণা কর্মসূচি। রবি ঠাকুরের গান নিয়ে বিদ্রুপের বিরুদ্ধে নিন্দা ও ধিক্কার জানাল শ্রীভূমি জেলা মহিলা উন্নয়ন কমিটি। এবারে সংবাদ বিস্তারিত। শিলচরে প্রস্তাবিত ফ্লাইওভারের বিকল্প চাইল 4টি ব্যবসায়িক সংগঠন। ক্যাপিটাল পয়েন্ট থেকে রাঙ্গিরখাড়ি পর্যন্ত ফ্লাইওভার নির্মিত হলে সেন্ট্রাল রোড, নাজিরপট্টি, প্রেমতলা, হাসপাতাল রোডের ব্যবসা এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলি চূড়ান্ত ক্ষতি হবে। বিকল্প হিসেবে সড়কের পরিসর বৃদ্ধি এবং শহরের অন্যান্য সড়ক ধরে ফ্লাইওভার নির্মাণের দাবি জানালো সেন্ট্রাল শিলচর ট্রেডার্স অ্যাসোসিয়েশন, হসপিটাল রোড মার্চেন্ট অ্যাসোসিয়েশন, রাঙ্গিরখাড়ি বিজনেস অ্যাসোসিয়েশন এবং প্রেমতলা বিজনেস অ্যাসোসিয়েশন। এ মর্মে জেলা শাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে একটি স্মারকপত্র পাঠিয়েছে এই সংগঠনগুলি। ফ্লাইওভার যদি পারপাসই সার্ভ না করে তাহলে 300-400 কোটি টাকা খরচা করে আমাদের একটা দ্বিধা আছে যে কেন করব। রাজা একটা জিনিস বলেছে যে নিচের যে ট্রাফিক, এই কনজেশনটা কিন্তু ফ্লাইওভারে যাবে না। কিছু ফোর হুইলার যারা বাইরে থেকে একদম মেডিকেল বা এনআইটি বা বিয়ন্ড পয়েন্টে যদি যায় তো ওইখানে হয়তো কিছু যাবে, কিন্তু স্লো মুভিং কোনো ট্রাফিকই উপরে উঠবে না। পুরো শহরটা অন্ধকার হয়ে যাবে ফ্লাইওভার যখন হবে। এমনিতে রাস্তার পরিসর কম। আমরা আরেকটা অল্টারনেটিভ প্রস্তাব এরকম দিয়েছি, যদি ভলান্টারিলি আমরা যদি সবাই ব্যবসায়ীরা মনে করি তাহলে আমরা জায়গা ছেড়ে রাস্তাকে যদি ওয়াইড করা যায় এবং ট্রাফিককে যদি আমরা কন্ট্রোল করতে পারি বা ওদেরকে যদি আমরা বলি যে এই রাস্তা ছেড়ে অল্টারনেটিভ রোডে যায়, তাহলে কনজেশনটা হবে। আরেকটা কথা যেটা আপনারা সবাই জানেন যে এখানে জেলাধিপতির কার্যালয় বা বিভিন্ন শহরের কার্যালয় বাইরে শিফট হবে। তো শিফট হলে যারা এখানে অফিস টাইমে যারা এখানে অফিসিয়াল কাজ করতে আসেন ওটা শিফট হয়ে যাবে, তো ট্রাফিক একটু কমবে এবং রাস্তাকে যদি ঠিকভাবে মানে সায়েন্টিফিক্যালি একটু চওড়া করা যায় তাহলে হয়তো পুরো মার্কেটটা বেঁচে যাবে। এবং আমাদের উদ্দেশ্য হলো যে পুরো শহরের যেটা নার্ভ সেন্টার, এটাকে অলমোস্ট ধ্বংস হয়ে যাবে। 3 থেকে 4 বছর হয়তো এটার মানে কনস্ট্রাকশন পিরিয়ড থাকবে, ওইটার পরে আর এই জায়গাটা কিন্তু আর রিভাইভ হবে না। এখন যদি রিভাইভ না হয়, আমার যদি ব্যক্তিগত কোনো একটা সংস্থা থাকে, আমি ওইটাকে কোথায় শিফট করব? এই প্রভিশনও শিলচর নেই। শিলচরের সব জায়গায় একদম ডেড এন্ড হয়ে গেছে। তো যেগুলো ফিডার রোড, যেমন ধরুন আমরা ফ্লাইওভারে যদি আমরা বলি সার্কিট হাউস রোড, এই ক্লাব আমাদের ডিসির এই যে ক্লাব রোড, এখানে সবটা গিয়ে এক জায়গায় উঠবে। নরসিংতলা, তুলাপট্টি, গোপালগঞ্জ, দিমানজি বাজার, পানপট্টি, শুধু মানে জেল রোড থেকে ওটা কানেক্ট হচ্ছে না যেহেতু এটা ওয়ান ওয়ে আছে। অম্বিকাপট্টি, যতগুলো রেঞ্জ আছে তাহলে আপনি ট্রাফিকটা করে যদি নিচেই আসবে। বেশিরভাগ জায়গায় আপনার নেই, এয়ার প্রভিশন নেই, কানেক্টিভ নেই। তো হ্যাঁ, একটা যেন ওরা প্রপোজাল দিয়েছে যে রাধামাধব রোডে এন্ট্রি হবে আর ভবিষ্যতে আপনার অম্বিকাপট্টি যে পয়েন্ট আছে ওইখানে এক্সিট হবে। ওইখানে কোনো জায়গায় এন্ট্রি শুধু রাধামাধব রোডে। তো ট্রাফিকটাকে আমরা ডাইভার্সন কি করে করব? তো আমাদের চিন্তা হলো ট্রাফিক যদি এজ ইট ইজ থেকে যায় তাহলে আমি 400 কোটি টাকা খরচা করে এগুলো কাজকে দেব। যদি মানে পুরো শহরের ব্যবসা কেন্দ্র যদি নষ্ট না করে আমরা যদি রাস্তাটা ওয়াইড করি এবং ট্রাফিককে কন্ট্রোল করি তাহলে হয়তো প্রবলেমটা সলভ হবে। বাট ফ্লাইওভার এট হোয়াট কস্ট আপনারা করছি না। আমরা প্রপোজাল রেখেছি, ডিসকাশন না, আমরা নিজে বুঝতে পারছি না এটার ফেট কি হবে। 20 এবং 21-এ ওনারা বলেছেন একটা মিটিং করবেন। আমাদের কথা, আমাদের যেটা আমরা যেটা ভয় পাচ্ছি ওই কথাটা ওনাদের কাছে রাখবো আর ওনারা বলবেন যে এটা হোয়াট ইজ দ্য অল্টারনেটিভ।
পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন বিভাগের আওতাধীন কন্ট্রাকচুয়াল কর্মচারী সংস্থা আহত সারা আসামব্যাপী ধর্ণা কর্মসূচির অংশ হিসেবে কাটিগড়া ব্লক ভিত্তিক কর্মচারীরাও 3 দিবসীয় প্যান ডাউন আন্দোলনে অংশ নিয়েছেন। আজ বুধবার এই কর্মসূচির দ্বিতীয় দিনেও তাদের কর্মবিরতি অব্যাহত রয়েছে। কাটিগড়া ব্লক চত্বরে এদিন সংস্থার কর্মকর্তা সহ সর্বস্তরের কর্মচারীদের উপস্থিতিতে ধর্ণা অনুষ্ঠিত হয়। ঠিকাভিত্তিক কর্মচারী সংস্থার পক্ষ থেকে জানানো হয়, কাটিগড়া উন্নয়ন খণ্ডের আওতায় মোট 27 জন কর্মচারী রয়েছেন, যারা রাজ্যব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এই ধর্ণায় অংশ নিয়েছেন। কর্মচারীদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে সম কাজের সম পারিশ্রমিক প্রদান, চাকরির মেয়াদ 60 বছর পর্যন্ত স্থায়ী করা, HR পলিসি বাস্তবায়ন এবং প্রতি বছরে 10% ইনক্রিমেন্ট প্রদান। আমরা বিগত 15 বছর থেকে PNRD ডিপার্টমেন্টে কন্ট্রাকচুয়াল স্টাফ হিসাবে কাজ করিয়ে আসতেছি, কিন্তু বিভিন্ন দাবি দাওয়া আমরা সময়ে সময়ে পেশ করছি গভর্নমেন্টের কাছে, যে আমরা বেতন বৃদ্ধি, HR পলিসি, 60 বছর পর্যন্ত চাকরি, সিকিউরিটি এইসব দেওয়ার জন্য, কিন্তু বিভিন্ন প্রলোভন দিয়া আমরা এদিকে পা না বাড়িয়ে আমাদের দিকে না চেয়ে গভর্নমেন্টে বারবার আমাদের দিকে ধোঁকা দিচ্ছে। সেই জন্য আমরা আজকে থেকে স্ট্রাইক আরম্ভ করছি, প্যান ডাউন স্ট্রাইক। আর ভবিষ্যতে যদি স্টেট কমিটির সাথে আসাম গভর্নমেন্টের কোনো ফাঁসলা না হয়, তাহলে আমরা এই আন্দোলন আরও তীব্রতর করব। কতদিন থেকে চলে? গতকালকে থেকে, আর আমরা 11 তারিখ থেকে আরম্ভ হচ্ছে। কয়দিন পর্যন্ত চলবে? 3 দিন চলবে, আগামীকাল পর্যন্ত। ভারতমালা প্রকল্পের জন্য জমি অধিগ্রহণের প্রায় 2 বছর অতিক্রান্ত হলেও এখনও ক্ষতিপূরণের টাকা পাননি জমির মালিকরা। এতে ক্ষোভে ফুঁসছেন কাটিগড়া সমষ্টির তারিণীপুর 3য় খণ্ড এলাকার ভুক্তভোগী জনগণ। বুধবার এক সাংবাদিক সম্মেলনে তারা স্পষ্ট হুঁশিয়ারি দেন, আগামী 2 মাসের মধ্যে ক্ষতিপূরণ না পেলে ভারতমালা সড়কের নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হবে। বিভাগীয় প্রশাসনের কর্মকর্তারা জমি অধিগ্রহণের সময় দাগ পাট্টা নির্ধারণে গুরুতর ভুল করেছেন। এর ফলে প্রকৃত জমির মালিকরা প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন। সম্মানিত এলাকার মানুষ যারা বিভিন্ন ধরনের কাজ করিয়া ভারতমালার অধিগ্রহণ যে জমিটা আমরা দিছি, এই জমির প্রাপ্য না পাওয়ার কারণে মানুষের মধ্যে বিভিন্ন ধরনের ক্ষোভ প্রতিভাব অনুভূতি হচ্ছে। তাই আমি বিভাগীয় কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাই, আর ওটাও যে এলাকার মানুষগুলো অত্যন্ত গরিব, তারা কৃষিকাজ করিয়া খায়, আর বিগত 1 বছর থাকিয়া যে দান কৃষিকাজ ক্ষেত কাজ করিয়া যে দানগুলো পাইতো, এটা থেকে বঞ্চিত হয়েছে। সুতরাং এই 1 বছরের ক্ষতিপূরণ টাকাটা দেওয়ার জন্য এবং সরকারের যে নির্দিষ্ট ধার্য করা যে টাকা, যেটা মানে জমির উপযুক্ত মূল্য, এই টাকাটা যাতে দেওয়া হয়, অতি সত্বর দেওয়া হয়, এই ব্যাপারে আমি বিনম্র অনুরোধ জানাচ্ছি বিভাগীয় কর্তৃপক্ষের কাছে। পরবর্তীতে আমাদের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাইয়া, যেহেতু আমরা ক্ষতিপূরণ টাকাটা পাই, আমরা আন্দোলন মানে রাস্তা হইতে আমরা কোনো অসুবিধা নাই, রাস্তা হইতো এটা মানে এলাকার উন্নয়নের স্বার্থে রাস্তার প্রয়োজন আমরা সবার, কিন্তু যেহেতু আমরা একটা ক্ষতিপূরণের আবেদন যেটা, এটা যেহেতু আমরা পাই, যদি না দেওয়া তাহলে পরবর্তীতে আমরা রাস্তার কাজ বন্ধ করে রাখবো। অল আসাম ঠিকাভিত্তিক কর্মচারী পরিষদ উন্নয়ন খণ্ডের অধীন GPC, GRS, AMIS, BPM সহ ঠিকাভিত্তিক কর্মচারীরা গতকাল মঙ্গলবার থেকে বরকলা উন্নয়ন খণ্ডের সামনে 3 দিবসীয় ধর্ণা কর্মসূচি হাতে নিয়ে আজ মঙ্গলবার দ্বিতীয় দিনে উন্নয়ন খণ্ড চত্বর তাদের 4টি ন্যায্য দাবি নিয়ে মুখে স্লোগানে আকাশ বাতাস কাঁপিয়ে তুলেন। চাকরি স্থায়ীকরণ করতে হবে, ওই ওয়ান জাস্টিস, আসাম ঠিকাভিত্তিক কর্মচারী ইউনিয়ন জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। এদিন ধর্ণা কর্মসূচির মধ্যে জয়চন্দ্র সিংহ সংবাদ মাধ্যমকে জানান, আমরা অল আসাম ঠিকাভিত্তিক কর্মচারী গতকালকে আমরা ইউনিয়নের মাধ্যমে জেলা পরিষদ এবং প্রত্যেক ব্লকের মধ্যে আমরা মেমোরেন্ডাম দিয়েছি আমাদের কিছু দাবি নিয়ে।
গতকালকে আমাদের কর্মবিরতি শুরু হয়েছে, আজ আমাদের ব্লকে ধর্ণা দিয়েছি, আগামীতেও আমাদের ব্লকে ধর্ণা দিব। যদি সরকার বাহাদুরের কেস থাকি কোনো যদি সিদ্ধান্ত না হয়, তার পরের দিন আমরা জেলা পরিষদ মাধ্যমে আমরা ধর্ণা পৌঁছি। এর মধ্যে যদি আমরা সরকার বাহাদুরের কেস থেকে কোনো যদি সদুত্তর আমরা না পাই, 18-19 তারিখ থেকে আমরা অল আসাম ঠিকাভিত্তিক কর্মচারী বৃহত্তরে আন্দোলন নেমে পড়ব। আমাদের দাবিগুলির মধ্যে আছে কর্মচারী পুরা বেতনের উপরে ন্যূনতম 30,000 টাকা এবং বাৎসরিক সেই ন্যূনতম বেতনের উপরে আমাদের 10% বর্ধিত দিতে হবে। প্রতি বছরের দীর্ঘদিন আমরা ঠিকাভিত্তিক কর্মচারী অল আসাম নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছি, তার মধ্যে আমাদের 60 বছর চাকুরি গ্যারান্টি দিতে হবে। এর মধ্যে আমাদের ঠিকাভিত্তিক কর্মচারীদের HR পলিসিতে আমাদের নিয়োগ অন্তর্গত করতে হবে। এর মধ্যে যদি আমাদের দীর্ঘতম দাবি যদি পূরণ না হয়, আমরা অল আসাম ঠিকাভিত্তিক কর্মচারী বৃহত্তর আন্দোলনের পথে আমরা নামব। আচ্ছা, আজকের যে আন্দোলনটা এটা আপনারা খেয়ে আছেন জিআরএস আর আজকের ঠিকাভিত্তিক কর্মচারী আন্দোলনের মধ্যে অল আসাম আমরা সব কন্ট্রাকচুয়াল আমরা আসি। এর মধ্যে এই জিআরএস, জিপিসি, সিএ, এডিএম, ডিপিএম, MIS ম্যানেজার, এইগুলা আমরা একত্রিত হয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আর আন্দোলন বসেছি প্রত্যেক ব্লকের মধ্যে অল আসাম। রবি ঠাকুরের গান নিয়ে বিদ্রুপের বিরুদ্ধে নিন্দা ও ধিক্কার জানালো শ্রীভূমি জেলা মহিলা উন্নয়ন কমিটি। বাংলা ভাষার প্রতি কুরুচিকর মন্তব্য, চরম অবমাননা। বাজে মন্তব্য করে একাদশ ভাষা সেনানীদের চরম অপমান। এমনকি রবি ঠাকুরের গান গাওয়া আমার সোনার বাংলা গানটি গাওয়ার অপরাধে দেশদ্রোহিতার তকমা ইত্যাদি জ্বলন্ত ইস্যু নিয়ে মুখ খুললেন সমিতির কর্মকর্তারা। তারা বিশ্বকে ভ্রাতৃত্ববোধে আহ্বান করেছিলেন। সেই জাতি, সেই জাতির ভাষা, সেই জাতির সংস্কৃতি আজ প্রশ্নের মুখে। আজকে সেই সংস্কৃতি প্রচার করতে গেলে, সংস্কৃতি মুখে উচ্চারণ করতে গেলে আজকে দেশদ্রোহিতার তকমা লাগানো হচ্ছে। প্রথমেই আসি আমাদের মহামান্য স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ মহাশয় এক বক্তব্যে বলেছিলেন উই পোকা, বাঙালি জাতিকে উই পোকা। তারপরেই আসি আর একজন আইটি ছেলে, মুখ্য পণ্ডিত, যে তিনি বলেছেন যে সিলেটি ভাষা নাকি বাংলা ভাষা নয়। তারপর আসি আমরা এই সরকারের প্রত্যেক পণ্ডিত ব্যক্তিদের ভাষা, সাহিত্য, সংস্কৃতি, জাতি, বর্ণের প্রতি তাদের যে কতটুকু জ্ঞান, তাদের প্রতি যে কতটুকু সম্মানবোধ, তাদেরকে ভ্রাতৃত্ববোধে বেঁধে রাখার যে তাদের প্রয়াসটা অপপ্রয়াস, তারই প্রকৃত একটি সম্প্রতি ক্যাম্প্রাই মহাশয়ের যে উক্তি 1961 সালের 11 শহীদকে তিনি বলছেন এরা বহিরাগত, এরা বাংলাদেশি। ধিক্কার জানায়। তিনি নাকি রাইটার্স ফোরামের সভাপতি, যিনি সংস্কৃতি জানেন না, ভাষার ইতিহাস জানেন না, যে বাংলা ভাষার জন্য শহীদ হয়েছে 61 সনে আর বাংলাদেশের জন্ম হয়েছে 71 সালে। এরা এইসব পদে থাকেন কি করিয়া? এই রাইটার্স ফোরামের কি যোগ্যতা যে তার মতো ব্যক্তিকে বলা হয়েছে, তিনি বসানো হয়েছে সভাপতির আসনে? আমরা যদি ভুল না করি, সেই বাংলা ভাষা ডিমাসা কাছাড়ি বা অন্যান্য আরও অনেকের রাজভাষা ছিল, সেই ভাষাকে আজকে বলা হচ্ছে দেশদ্রোহী ভাষা, বহিরাগত ভাষা, নানান রকম কুৎসামূলক। এবং সবচেয়ে লজ্জাজনক লাগে যে করিমগঞ্জ জেলার নামটা বদলে কিছুদিন আগেই ক্যাবিনেটে পাস হয় সেটা শ্রীভূমি হবে এবং আমাদের সমস্ত জেলার বিভিন্ন দোকানপাট, অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠানে জেলা এবং আমাদের সংগঠনের জেলা শ্রীভূমি লেখা হচ্ছে। কে বলেছিলেন করিমগঞ্জকে শ্রীভূমি, সুন্দরী শ্রীভূমি? বিশ্বকবি রবীন্দ্রনাথ। সেই বিশ্বকবির একটি গানের এক লাইন, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এক ভদ্রলোক কংগ্রেসের এক সভায় গেয়েছিলেন। কেন? কারণ বাঙালি জাতি হিসেবে, বাংলা ভাষাভাষী হিসাবে
এই যে সাম্প্রতিক ঘটে যাওয়া অমিত শাহর মন্তব্য, মালব্যর মন্তব্য, ক্যাম্পের মন্তব্যে মানুষের মনের মধ্যে, চেতনার মধ্যে, মগজের মধ্যে একটা ক্ষোভ, একটা উদ্বেগ, একটা যন্ত্রণা প্রতিনিয়ত কাজ করছে। আমার ধারণা তারই পরিপ্রেক্ষিতে 87 বছরের বৃদ্ধ নিজের ভাষাকে, নিজের সংস্কৃতিকে, বিশ্বকবিকে সম্মান জানাতেই হয়তো এক লাইন গানটি গেয়েছিলেন। এখানে কোথায় অপরাধ? আমরা দেখছি ফেসবুকে নানানভাবে দেখানো হচ্ছে। মহামান্য প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গের একটি সভায় পশ্চিমবঙ্গে বলেছিলেন, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। যে গানটি মহামান্য প্রধানমন্ত্রী গাইলে দেশদ্রোহী বলা হয় না, সেখানে অন্য একটি রাজনৈতিক দলের কর্মী তার রাজনৈতিক সভায় গাইলে পরে তাকে দেশদ্রোহী বলা হয়। আমরা জানি না এর বিচার কে করবে। কোথায় গাইলে একটি গান বিশ্বকবিকে সম্মান জানানো হবে, আর কোথায় গাইলে বিশ্বকবির একটি গান যে গাইবে তাকে দেশদ্রোহী তকমা দেওয়া হবে, তাকে জেলে পুরার কথা বলা হবে। অবাক লাগে। আমি মহামান্য সরকারের কাছে এবং কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন রাখছি এবং সমস্ত রাজনৈতিক দলের কাছে আবেদন রাখছি, আপনারা রাজনীতি করুন। রাজনীতি, আমরা কলেজে পলিটিক্যাল সায়েন্সে পড়েছি, রাজনীতি রাজার নীতি, অর্থাৎ জনগণকে সুস্থভাবে, সঠিকভাবে ভরণ পোষণ, আশ্রয়ের নিরাপত্তা দেওয়ার জন্য যে নীতি নেওয়া হয়, দেশের সুরক্ষার জন্য, সার্বভৌমত্ব রক্ষার জন্য যে নীতি, সেটাই রাজার নীতি। এবং সেই রাজার নীতিকেই আজকে রাজনীতি বলা হচ্ছে। যারা রাজনীতি করেন তাদের কাছে আমার বিশেষ আবেদন নয়, দাবি রাখছি যে আপনারা এমন কোনো মন্তব্য করবেন না যেখানে একটি জাতি, একটি ভাষার সহিত বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব, কবিগুরুর মতো ব্যক্তিত্বকে অপমান করা হচ্ছে, অবহেলা করা হচ্ছে, অশ্রদ্ধা করা হচ্ছে। এই স্পর্ধা তারা যেন দেখান না। আমি শুধু বিজেপি নয়, আমি কোনো দলকে নয়, আমি সমস্ত রাজনৈতিক দলের ব্যক্তিদের কাছে আমি এই আবেদন রাখছি আজকের সভা থেকে। কৃষ্ণেন্দু পাল আমাদের কর্মজের সুযোগ্য সন্তান, তিনি কি করে বললেন এটা দেশদ্রোহী? তিনি তো আমাদের নেতা, তিনি তো আমাদের রাজ্যের মন্ত্রী। রাজ্যের কল্যাণের জন্য, রাজ্যের সম্প্রীতির জন্য, ঐক্যবদ্ধভাবে ভ্রাতৃত্ববোধে আমরা বেঁচে থাকার জন্য তিনি কাজ করবেন। সেখানে সোনার বাংলা গানটি গাইলে দেশদ্রোহী হয়, তাদেরকে অপরাধ করেছেন বলে জেলে পুরতে হবে, এটা কি? আজকে বলা হচ্ছে বাঙালি জাতি, যেই লক্ষ্মীনাথ বেজবুড়া রবি ঠাকুরের পরিবারের সঙ্গে বৈবাহিক সূত্রে আবদ্ধ, সেই বাঙালি জাতিকে বলা হচ্ছে উইপুকা, বাঙালি জাতি বহিরাগত, বাঙালি জাতি দেশদ্রোহী। এই যে নানান মন্তব্য করা হচ্ছে তার তীব্র নিন্দা জানাই, ধিক্কার জানাই এবং আমরা বলছি অবিলম্বে আপনারা সমগ্র জাতির কাছে ক্ষমা চেয়ে আপনাদের মন্তব্য উগ্র হচ্ছে এটুকু বলবেন আশা করি। যদি ভারতবর্ষকে, গণতান্ত্রিক এই রাষ্ট্রটিকে একতার সূত্রে বেঁধে রাখতে চান, তাহলে আমার মনে হয় আমরা উইপোকা নাকি, হ্যাঁ উইপোকা, অত্যন্ত যে উইপোকা বাল্মীকিকে ঢেকেছিল, যার মধ্যে ভিতর থেকে বাল্মীকি রাম রাম বলেছিলেন। উইপোকা তো ছোট নয়, উইপোকা স্বয়ং বাল্মীকিকে আশ্রয় দিয়েছিল, ধারণ করেছিল, ঘিরে রেখেছিল। উইপোকার অর্থ জানেন কি অমিত শাহ মহাশয়? মালব্য সাহেব জানেন কি সিলেটি ভাষার মর্ম? জানেন কি সিলেটি ভাষার ইতিহাস? যে ভাষায় সম্পূর্ণ রামায়ণ আছে, যে ভাষায় রাজভাষা, সেই মালব্য সিলেটি ভাষাকে বলছেন। আমি বলবো অবিলম্বে আপনারা ক্ষমা চেয়ে আপনাদের মন্তব্য প্রত্যাহার করুন। এবং ক্যাম্প্রাইয়ের বিরুদ্ধে কেন সরকার শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে না? কেন সরকার ক্যাম্প্রাইয়ের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে না? আমরা দাবি জানাচ্ছি অবিলম্বে রাইটার্স ফোরামের, বিমর্ষা রাইটার্স ফোরামের সভাপতি মাননীয় ক্যাম্প্রাই মহাশয়কে, আমি মাননীয় বলছি, আমি তো তাকে অপমান করব না, কিন্তু আমি বলছি সেই পণ্ডিত মহাশয়কে জেলে পুরা হোক, তাকে শাস্তি দেওয়া হোক। আমরা তার এই মন্তব্যের ধিক্কার জানাই, যারা ভাষার জন্য 11টি শহীদের তাজা রক্ত বলিদান দিয়েছিলেন। সেই শহীদদের তিনি বহিরাগত বলছেন, তিনি বাংলাদেশি বলছেন। যিনি ইতিহাস জানেন না, একটা সাহিত্যের, একটা সংস্কৃতি, একটা ভাষা, তিনি কিভাবে এই পদে আসেন?
বুধবার নিউ শিলচর মণ্ডলের স্থায়ী দলীয় কার্যালয়ের শুভ উদ্বোধন করলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী ও কাছাড় জেলা বিজেপির সভাপতি রূপম সাহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউ শিলচর মণ্ডল সভাপতি দুলাল দাস, সহসভাপতি কাজল রায়, বিপ্লব কুমার দে, মিঠন রায়, বাসুদেব সাহা সহ বহু নেতা কর্মী ও স্থানীয় সমর্থক। দেখুন সবিশেষ। দিনের শুরুতে বরাক উপত্যকায় বর্ষিয়ান বিজেপি নেতা অমিয় ব্যানার্জির বাসভবনে পূজার্চনার মাধ্যমে কার্যক্রমের সূচনা হয়। বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেন, এই মণ্ডল অফিস জনকল্যাণমূলক কাজ ত্বরান্বিত করবে এবং প্রতি শনিবার সাধারণ মানুষ তাদের সমস্যার সমাধানের জন্য এখানে আসতে পারবেন। যে দিনে আমাদের শিলচর বিধানসভার অন্তর্গত নিউ শিলচর মণ্ডলের একটি কার্যালয়, এই কার্যালয় আজকে তার শুরু হয়েছে। এই কার্যালয়ে শুভারম্ভ গণেশ পূজার মাধ্যমে হয়েছে। আমাদের মাননীয় সভাপতি, জেলা সভাপতি রূপম সাহা মহাশয়, উনি প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা করেছেন। মণ্ডল সভাপতি দুলাল দাসকে আমি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করতে চাই যে এই উদ্যোগ উনি নিয়েছেন। আর মণ্ডল সভাপতির মাধ্যমে নিউ শিলচর মণ্ডলের সমস্ত কার্যকর্তাকে আমি আমার আন্তরিক শ্রদ্ধা নিবেদন করতে চাই। আমরা যে চেয়ারে বসে কথা বলছি, যে টেবিলে বসে কথা বলছি, সহ প্রত্যেক জিনিস আজকে মণ্ডলের এক একজন সম্মানের কার্যকর্তা। ইতিমধ্যে বলা হয়েছে যে দলের বিভিন্ন অ্যাক্টিভিটি করতে একটা পার্মানেন্ট জায়গার দরকার। যদিও জায়গাটা বড় হয়নি, কিন্তু আজকের দিনে আমরা মনে করি যে এখানে 4-5টা রুম রয়েছে, রান্নাঘরও রয়েছে। আমাদের যারা মোর্চার থেকে শুরু করে যারা সকল কার্যকর্তা, তাদেরকে সকলকে সম্মান দিয়ে আমাদের মণ্ডল সভাপতি এই রুমগুলোকে ইউটিলাইজ করবেন। আমাদের দলের কাজগুলো যেভাবে চলছে প্রতিনিয়ত জেলার নির্দেশে, আমাদের মাননীয় রূপম সাহা মহাশয় জেলার সভাপতি রয়েছেন, ওনার নির্দেশে যে কার্যক্রমগুলো করতে হচ্ছে, সেই কার্যক্রমগুলো এখান থেকে পরিচালনা করা ভালো হবে, সুন্দর হবে, সুষ্ঠু হবে। তাই আজকে আমি সকলকে আহ্বান করতে চাই, ভারতীয় জনতা পার্টি ভারতীয় জনতা পার্টি একটা রাজনৈতিক দল শুধু আমাদের জন্য না, এটা মানুষের, সর্বস্তরের মানুষের জন্য একটি রাজনৈতিক দল। তো এতদ অঞ্চলে যে সমস্যাগুলো রয়েছে, বিভিন্ন সমস্যা নিয়ে আপনারা সবসময় আমার অফিস বা আমার বাড়ির সাথে যোগাযোগ করেছেন। আমি যথাসাধ্য চেষ্টা করে এলাকার উন্নতির জন্য আসাম সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের সাহায্যে অনেক কিছু আমরা ইতিমধ্যে করতে সক্ষম হয়েছি। আরও অনেক কিছু শিলচরে করার বাকি রয়েছে। আপনারা মণ্ডল অফিস, এই মণ্ডল অফিস আজকে গলির নামটা উদয়াচল লেন, সাউথ পয়েন্ট স্কুল যেটা রয়েছে ন্যাশনাল হাইওয়ে, সাউথ পয়েন্ট স্কুলের ঠিক বিপরীতে উদয়াচল লেন। এই উদয়াচল লেনে নিউ শিলচর মণ্ডলের বিজেপি অফিস বললেই হবে। এখানে আপনারা আসবেন, প্রতিনিয়ত মানুষকে পাবেন, কার্যকর্তা বন্ধুদেরকে পাবেন, তাদের থেকে সহযোগিতা পাবেন। আর আমাকে নির্দেশ দেওয়া হয়েছে দলের পক্ষ থেকে যে আমি প্রত্যেক শনিবারে আমি সকাল 8টা থেকে 10টা পর্যন্ত এখানে থাকবো। তো আমিও এখানে থাকবো আপনাদের সহযোগিতার জন্য, যতটুকু প্রয়োজন আমি করব। আপনারা অবশ্যই সেখানে যোগাযোগ করবেন। মণ্ডল সভাপতি দুলাল দাস বলেন, স্থানীয় জনগণের আস্থা ও সহযোগিতায় এই অফিস স্থাপনের প্রেরণা। গোটা অনুষ্ঠানটি দেশপ্রেম, ঐক্য ও উৎসাহে পরিপূর্ণ ছিল। পূজার মাধ্যমে অফিসের উদ্বোধন হয়েছে নিউ শিলচর মণ্ডলের। আমাদের মাননীয় সভাপতি কাছাড় জেলার বংশা মহাশয়ের নির্দেশে এবং আমাদের শিলচরের মাননীয় বিধায়ক দীপায়ন চক্রবর্তী মহাশয়ের ব্যবস্থাপনায় এই অফিস, আমরা নিউ শিলচর মণ্ডলের কার্যালয় উদ্বোধন হয়েছে। আর এই উদ্বোধনের অনুষ্ঠানে এই অফিসের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের মাননীয় বিধায়ক দীপায়ন চক্রবর্তী মহাশয়, উনি ওনার যে ব্যক্তিগত অফিস আছে তারাপুরে, এই অফিসে উনি বসেন প্রত্যেক দিনই, আমরা জানি জনসাধারণের সাথে যোগাযোগ করে থাকেন। আর আমরা আমাদের নিউ শিলচর মণ্ডল যেহেতু তারাপুর থেকে একটু দূরে রয়েছে, তার জন্য এই জনসাধারণের সুবিধার জন্য উনি কয়েকদিন থেকে বলছেন, প্রায় বছর 1.5 বছর থেকে বলছেন যে আপনারা একটা ঘর তো দেখুন, আমি এখানে একটা বসার ব্যবস্থা করব, যাতে জনগণ যারা রয়েছেন তাদের সাথে যোগাযোগ করব। স্থানীয় যে প্রবলেমগুলো রয়েছে, কারণ এদিক থেকে মেডিকেল গঙ্গুর যারা আমাদের নিউ শিলচর মণ্ডলের আওতায় পড়ে, উত্তর কৃষ্ণপুর, কনকপুরের দিক থেকে অনেক দূরে হয়ে যায় তারাপুর। তাই সবার জনস্বার্থে এই অফিসের যে আমাদের ভারতীয় জনতা পার্টি কার্যালয় রয়েছে, সংগঠনের কার্যক্রমও চলবে। কিন্তু আজকের দিন প্রথম উদ্বোধন হওয়ার পরও আমাদের মাননীয় বিধায়ক মহাশয় এখানে একটি লেন কমিটি, একটি অ্যাসোসিয়েশনের সাথে যোগাযোগ করেছেন এবং প্রত্যেক সপ্তাহে শনিবার সকাল 8টা থেকে 10টা
উনি এখানে বসবেন, বসে আমরা যারা জনসাধারণ রয়েছেন আমাদের নিউসিজন মণ্ডলের, ওনাদের যা প্রবলেম রয়েছে উনি ওনাদের বিবেচনা করবেন, নিয়ে এর সমাধানের জন্য উনি দেখবেন। স্টার সিমেন্ট কোম্পানিতে আহত শ্রমিক চঞ্চল চন্দের উন্নত চিকিৎসার দাবি তুলল কিষাণ মোর্চা। গত 9 অক্টোবর কালাইনের পার্শ্ববর্তী বুরুঙ্গায় নির্মীয়মান স্টার সিমেন্ট গ্রাইন্ডিং ইউনিটে কর্মরত অবস্থায় উচ্চ ক্ষমতা সম্পন্ন এক ক্রেন ছিঁড়ে মারাত্মকভাবে আহত হন শ্রমিক চঞ্চল চন্দ। তার উন্নত চিকিৎসার দাবি জানিয়েছে ভারতীয় জনতা কিষাণ মোর্চা কাছাড় জেলা কমিটি। বুধবার মোর্চার জেলা সভাপতি সুব্রত চক্রবর্তীর নেতৃত্বে এক প্রতিনিধি দল বদরপুর ঘাটে চঞ্চল চন্দের বাড়িতে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং পরিবারের সঙ্গে কথা বলেন। সুব্রতবাবু এদিন দাবি জানান, চঞ্চল চন্দকে অবিলম্বে উন্নত চিকিৎসার জন্য রাজ্যের বাইরে পাঠাতে হবে। পাশাপাশি মানবিক দৃষ্টিকোণ থেকে চঞ্চল চন্দের স্নাতক বোনকে স্টার সিমেন্ট গ্রাইন্ডিং ইউনিটে জরুরি ভিত্তিতে চাকরিতে নিয়োগ করার আহ্বান জানান তিনি। গত অক্টোবর মাসে বুরুঙ্গায় স্টার সিমেন্ট নিম্নমানের যে কাজ চলছে সেই কাজে বদরপুর ঘাটের 2 জন শ্রমিক কাজ করতে গিয়ে ওনারা জখম হয়েছেন। আজ আমরা কৃষক মোর্চার কাছাড় জেলা কমিটির সদস্যরা এবং বদরপুর পাঁচকাম মণ্ডলের সভাপতি সহ অন্যরা চঞ্চল চন্দের বাসায় এসেছি। ওর সঙ্গে আমরা স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছি, ওর পিতা বাবার সঙ্গে আমরা কথা বলেছি। যেভাবে ও অক্টোবরের ঘটনা ঘটার পরেও এখনও সে বিছনাতে শয্যাশায়ী রয়েছে। তো আমরা মনে করি তার উন্নত মানের চিকিৎসার প্রয়োজন রয়েছে, তাহলে সে আগামীতে কতটুকু সুস্থ হবে আমার সন্দেহ রয়েছে। তো আমরা এই ব্যাপারটা নিয়ে এবং আরও কিছু সমস্যা রয়েছে, এই যে নিম্নমান স্টার সিমেন্টের ব্যাপার নিয়ে আমরা কিছুদিনের মধ্যেই স্টার সিমেন্ট কর্তৃপক্ষের সঙ্গে আমরা যোগাযোগ করে তাদের সঙ্গে আমরা যোগাযোগ করব এবং আমরা চেষ্টা করব যে বুরুঙ্গাতে যে কাজ চলছে সেইবারে বিস্তারিত আলোচনা করার জন্য আমরা স্টার সিমেন্ট কোম্পানির সঙ্গে যোগাযোগ করে একটা বৈঠকের ব্যবস্থা করব। ওকে কোনো ইন্স্যুরেন্সের টাকা দেওয়া হয়েছে নাকি? যেটা শুনলাম যে স্টার সিমেন্ট অথরিটি ওর চিকিৎসার ব্যবহার চালিয়ে যাচ্ছেন এবং বলেছে যে ওর যে স্যালারি যেটা ওই স্যালারিটা দিয়ে যাচ্ছে। তো সেই ব্যাপারটা নিয়ে এবং আরও কিছু সমস্যা আছে, সেই ব্যাপারটা নিয়ে আমরা স্টার সিমেন্ট অথরিটির সঙ্গে আলোচনা করব। ফিরছি একটা বিরতির পর, আপনারা সবাই সঙ্গে থাকুন। গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্সরের মতো বিশেষ সুবিধে, উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। দীর্ঘ 3 সপ্তাহের নিরলস প্রচেষ্টার পর অবশেষে বিশাল সাফল্য অর্জন করল সাব্রুম থানার পুলিশ। দেখুন সবিশেষ। গত 19 অক্টোবর সামরুম এলাকা থেকে এক নাবালিকা ছাত্রী রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার ঘটনা শুরু হয় ব্যাপক তদন্ত ও তল্লাশি। প্রযুক্তিগত নজরদারি ও মোবাইল লোকেশন ট্র্যাকিং এর মাধ্যমে পুলিশ জানতে পারে যে নাবালিকাকে সীমান্ত পেরিয়ে অবৈধভাবে নেপালে নিয়ে যাওয়া হয়েছে। পরবর্তীতে পুলিশের সক্রিয় তৎপরতায় নেপালের ডং জেলার তুলসীপুর গ্রামে অপহরণকারীর সৎ মায়ের হেফাজত থেকে নাবালিকাকে উদ্ধার করা হয়। গত 9 নভেম্বর বিমানে করে তাকে নিরাপদে সামরুমে ফিরিয়ে আনে পুলিশ। অন্যদিকে অভিযুক্ত কৃষ্ণ ঠাকুর অসমের কোকরাঝাড় জেলার বাসিন্দা। তাকে 10 নভেম্বর মোবাইল লোকেশন ট্র্যাকের মাধ্যমে গ্রেপ্তার করে সামরুম থানার পুলিশ। প্রাথমিক তদন্তে দেখা গেছে যে 19 তারিখে মেয়েটা সকালবেলা 6:10 বারাগড় থেকে বেরিয়েছে, বের হয়ে একটা অটো ধরে রেল স্টেশনে গেছে। অতটুকুই ছিল এবং মেয়েটার কোনো কমিউনিকেশন তখন স্টপ ছিল, ফোন সুইচ অফ ছিল। তারপরে আমরা ইনভেস্টিগেশনের তদন্তের সময় দেখি যে একটা মেয়েটার কাছে মেয়েটার নোটবুকের মধ্যে একটা সাসপেক্টেড নাম্বার আমরা পাই। সেই সাসপেক্টেড নাম্বারের পরিপ্রেক্ষিতে আমাদের যে সাইবার সেলের সাহায্য নিয়ে আমরা তার এলবিএস এবং সিডিআর এগুলি বের করতে থাকি। তো বের করার সময় দেখা গেছে যে তার ওই ছেলেটা 19 তারিখে
মানে ওই নাম্বারটা 19 তারিখে আগরতলাতে ছিল, তারপরে আসাম, তারপরে বিহার, তারপরে উত্তরপ্রদেশ, ইভেন নেপালের কাছাকাছি ওইদিকে, তারপরে আবার কিছুদিন পরে দেখা গেল মধ্যপ্রদেশে পরে কি বলে ছত্তিশগড়, এই বিভিন্ন জায়গাতে এটা দেখাচ্ছিল, মুভিং দেখাচ্ছিল। তো লাস্ট অফ অল গত 5 তারিখে আমরা তার লোকেশন ট্র্যাক করি ইয়েতে কুকরাঝার ডিস্ট্রিক্টের গোসাইগঞ্জ পুলিশ স্টেশনের আন্ডারে। তো এখান থেকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু আমাদের এসপি সাহেব সবসময় আমাদের সঙ্গে ছিলেন, এসপি সাহেব প্লাস ওইখানে অ্যাডিশনাল এসপি, তারপরে আমাদের ডিস্ট্রিক্টে একজন এএসপি ছিলেন বিশাল কুমার, ওনারাও কিন্তু আমাদেরকে সবসময় মনিটর করছেন এবং কমিউনিকেশনে সম্পূর্ণ সাহায্য আমাদের করছেন এবং মনিটরে আমরা ওইখানে তাকে ডিটেন করতে পারি, গোসাইগঞ্জ পুলিশ স্টেশনের মাধ্যমে তাকে ওইখানে ডিটেন করা হয়। তো এখান থেকে আমাদের ইনভেস্টিগেশন টিম পাঠানোর পরে সেখানে তাকে ইন্টারোগেশন করা হয়। ইন্টারোগেশনে ওই ছেলেটা তখন স্বীকার করে যে সেই এই যে মিসিং নাবালিকা মেয়েটাকে সে নিয়ে গিয়েছিল 19 তারিখে এবং সে বলছিল যে তাকে নাকি নেপালে তার স্টেপ মাদার আছে, ওইখানে তার ভাই বোন আছে, ওইখানে রেখেছে। তো আমরা যে কোনোভাবেই তাকে আমরা নেপাল থেকে ওই মেয়েটাকে ওইখান থেকে আমরা উদ্ধার করে তারপরে গত 9/11/2025 তারিখ আমরা আমাদের সাবরুমে মেয়েটাকে নিয়ে আসতে পারি। আর ছেলেটাকে আমরা ওইখানে ট্রানজিট ওয়ারেন্ট করে তারপরে আমাদের এখানে নিয়ে আসছি, এখন আমাদের কাস্টডিতে আছে, ইন্টারোগেশন আজকে তাকে কোর্টে প্রডিউস করা হবে। গোমতী জেলার কাকড়া বনবাসীর জন্য আজকের দিনটি এক ঐতিহাসিক ও আনন্দঘন মুহূর্ত হয়ে রইল। বহু প্রতীক্ষার পর আনুষ্ঠানিকভাবে সূচনা হল কাকড়াবন জেনারেল ডিগ্রি কলেজ এবং ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অব এডুকেশন অ্যান্ড ট্রেনিং এর 50 আসন বিশিষ্ট গার্লস হোস্টেলের। দেখুন সবিশেষ। অনুষ্ঠানের শুভ সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। উদ্বোধনী মঞ্চ থেকে তিনি বলেন, সরকারের নিরলস প্রচেষ্টার ফলেই আজ কাকড়াবনের ছেলেমেয়েরা উচ্চশিক্ষার নতুন সুযোগ পাচ্ছে। এই শিক্ষা প্রতিষ্ঠান এবং হোস্টেল এলাকার শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং আগামী প্রজন্মের স্বপ্ন পূরণের পথ প্রশস্ত করবে। মুখ্যমন্ত্রী আরও জানান, রাজ্যের প্রত্যন্ত এলাকাগুলিতে শিক্ষার পরিসর বাড়াতে সরকার ধারাবাহিকভাবে উদ্যোগ গ্রহণ করছে, যাতে কোনো মেধাবী শিক্ষার্থী আর সুযোগের অভাবে পিছিয়ে না পড়ে। যেখানে এই পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসাবে ঘোষিত হয়েছে, এর আগে গোয়া এবং মিজোরামকে করা হয়েছিল, কিন্তু আপনারা সবাই জানেন যে যদি অনেক ক্রাইটেরিয়া, ইউনেস্কোর যে ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়া অনুসারে এখন কিন্তু খালি স্বাক্ষর করলেই পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসাবে ঘোষণা করা হয় না, অনেক ক্রাইটেরিয়ার উপরে সেটা ভিত্তি করে এই পূর্ণ রাজ্য স্বাক্ষর যে ঘোষণা করা হয়েছে। ত্রিপুরাতে এই যে বাকি যে দুটো রাজ্য, আমাদের এখানে যে পপুলেশন ওয়াইজ আমাদের রাজ্য কিন্তু অনেক বেশি, কাজে সেই দিক দিয়ে দেখতে গেলে আজকে আমাদের যারা মেয়েরা, মায়েরা, ছেলেরা তারা কিন্তু সেইভাবে কিন্তু পূর্ণ স্বাক্ষর যে হয়েছেন সেটা সম্ভব হয়েছে বন্ধুগণ। এবং আমাদের 95.6% যে সাক্ষরতার হার সেটা আমরা পেয়েছি এবং ইউনেস্কো বলেছেন 95%-এর উপরে যদি কোনো রাজ্য সেই সাক্ষরতার যে পার্সেন্টেজ পায় তাহলে তাকে পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসাবে ঘোষণা করা হবে। ইউনেস্কো বলছেন যে কারণ যে অনেক জায়গায় দেখা গেছে বাকি যে পার্সেন্টেজ, অনেকের শরীর ভালো থাকে না, অনেকে বিছানায় থাকে, বিভিন্ন কারণে তারা আসতে পারে না, তার জন্য 95%-এর উপরে থাকলে আমাদের পূর্ণ রাজ্য স্বাক্ষর হিসাবে ঘোষণা করা হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমি ধন্যবাদ দেব যে উনি যেভাবে যে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 যে ভারতীয় মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ করে একটা বিশ্বমানের যে সর্বোত্তম যে শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার ওনার চিন্তা ভাবনা, এবং আমি নিশ্চিত যে আগামী দিন জগৎ সবাই বিশ্বগুরুর আসন ভারত আবার নেবে। আগে আমাদের ভারতবর্ষে আমরা সবাই জানি যে এখানে আমাদের নালন্দা বিশ্ববিদ্যালয় ছিল এই ভারতবর্ষে, আমাদের তক্ষশিলার থেকে এরকম বহু বিশ্ববিদ্যালয় ছিল, বাইরের থেকে মানুষ আসতো এখানে পড়তে। আর এখন সেই জায়গায় মাননীয় প্রধানমন্ত্রীজি আবার নতুনভাবে সেটাকে পুনরুদ্ধার ব্যবস্থা করছে বন্ধুগণ। 2020 সালে 17 নভেম্বর দায়িত্ব নেওয়ার সময় শিলচর ডেভেলপমেন্ট অথরিটি ঋণ ছিল 1,75,00,000 টাকা। গোটা প্রতিষ্ঠানের সবকিছুই ছিল চূড়ান্ত নড়েবড়ে।
বর্তমানে প্রতিষ্ঠানের তহবিলে 10 কোটি টাকারও বেশি সম্পত্তি রেখে অবসর নিচ্ছেন বর্তমান চেয়ারম্যান মঞ্জুল দেব। দেখুন সবিশেষ। 5 বছরের সময়কালে এই প্রতিষ্ঠানের কর্মকাণ্ড নিয়ে দেখা যায়নি কোনো বিতর্ক। মাসের পর মাস বেতনহীন অবস্থায় ছিলেন প্রতিষ্ঠানের কর্মীরা। ভেঙে পড়েছিল ডেভেলপমেন্ট অথরিটির ভবনটিও। এমনকি 12 বছর থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ফাইল আটকে পড়েছিল। সমস্যা ছিল ট্যাক্স নিয়ে। গত 5 বছর থেকে চেয়ারম্যান একের পর এক সমস্যার সমাধান করে গেছেন। শুধু তাই নয়, সাধারণ মানুষ যাতে ভুক্তভোগীর শিকার না হন এর জন্য প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হয়েছে। শিলচর শহরের পরিধি বাড়িয়ে প্রায় 350 কিলোমিটার আওতায় এনে তৈরি করেছেন মাস্টার প্ল্যান। কসমিক মার্কেটের জড়তা কাটিয়ে বর্তমানে আবাসিক প্রকল্প নিয়েছেন হাতে। একান্ত সাক্ষাৎকারে এই কথাগুলি তুলে ধরলেন বর্তমান চেয়ারম্যান মঞ্জুল দেব। তার আশা, ভবিষ্যতে যদি পুনরায় সরকার এই দায়িত্ব আবার তাকে অর্পণ করে তাহলে শিলচর শহরের বাকি কাজগুলি তিনি সমাধান করতে পারবেন। 2020 ইংরাজি 17 নভেম্বর আমি দায়িত্ব শিলচর ডেভেলপমেন্ট অথরিটির দায়িত্ব আমি নেই। দায়িত্ব নেওয়ার পর থেকে প্রবলেম অনেক কিছু ছিল। আমি যেহেতু আপনি সংক্ষেপে বলেছেন, প্রায় 1,75,00,000 টাকার লাইবিলিটিস ছিল স্টাফ এবং রিটায়ার্ড স্টাফ এবং কসমিক মার্কেটের, যেটাকে ডেভেলপমেন্ট মার্কেট কসমিক মার্কেট নামে পরিচিত, এবং বিল্ডিংয়ের দুরবস্থা ছিল। সেইখান থেকে অনেক চেষ্টা করে অনেক বিভিন্ন প্রকল্প হাতে নিয়ে, বিস্তারিত বলতে গেলে অনেক সময় লাগবে, হাতে নিয়ে আমি সেটার থেকে এই অথরিটিকে মুক্ত করতে পারি। আজকের দিনে আমার কোনো লাইবিলিটিস নাই। আমার সব স্টাফদের পেমেন্ট ক্লিয়ার, আমার রিটায়ার্ড স্টাফদের পেমেন্ট ক্লিয়ার, এবং মার্কেটের যে লাইবিলিটি 1,18,00,000 ছিল সেটাও নেই। বিল্ডিংকে আমি মেরামত করে ঠিকঠাক করতে পেরেছি। অফিসের একটা গাড়ি ছিল না, গাড়িও ক্রয় করতে পেরেছি। একটা ভাঙ্গা কম্পিউটার ছিল, আজকের দিনে আমার প্রত্যেকটা টেবিলে একটা করে কম্পিউটার আছে। স্টাফদের মান উন্নতি করার জন্য ওদের রিটায়ারমেন্টের পরে ওদের কোনো লিভ স্যালারি ছিল না, যেখানে সরকারি স্টাফরা 300 দিনের লিভ স্যালারি পেয়ে থাকে, আমি ওদেরকে 150 দিনের লিভ স্যালারি দিয়েছি। আমার আসার পরে যারা রিটায়ারমেন্ট করেছেন বা স্কিম ডিক্লেয়ার করে যারা রিটায়ারমেন্ট করেছেন তারা সবাই লিভ স্যালারি পেয়েছেন। সিপিএফে ওরা আগে 5 লাখ টাকা পেতেন, আমি আরও 1.5 লক্ষ টাকা বৃদ্ধি করে ওদেরও যাতে জীবনযাত্রার মান উন্নত করার চেষ্টা করেছি। 2 জন স্টাফকে আমি প্রমোশন দিয়েছি, একজনকে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, একজনকে জুনিয়র ইঞ্জিনিয়ার। 4 জন স্টাফ যারা টেম্পোরারির বয়ে কাজ করতেন ওদেরকেও রেগুলারাইজেশন করেছি। আর 12 বছরের মতো থেকে অনেকগুলো ফাইল পেন্ডিং ছিল, যার পয়সাটা ওনারা নিয়ে নিয়েছিলেন, কিন্তু আর্থিক অবস্থার জন্য সেই পয়সাটা তো স্যালারিতে খরচ হয়ে গেছে। কসমিক ফান্ডের যে 1,17,18,00,000 টাকা ছিল সেটার ফান্ডেও আমি মাত্র 6 লাখ পেয়েছি, বাকি টাকাটা স্যালারি বাবদে খরচ হয়ে গেছিল। সে সব কিছুর থেকে উঠে জনসাধারণকে সেবা দেওয়ার জন্য সমস্ত স্টাফকে নিয়ে আমি বারবার মিটিং করেছি, এবং ওদের সহযোগিতায় আমি জনসাধারণের জন্য সেই সমস্ত পেন্ডিং ওয়ার্ককে শেষ করে আজকের দিনে আমার কোনো পেন্ডিং ফাইল নাই, সব রানিং। অফিসে একদম স্মুথলি কাজ চলছে। আর আমার বিশ্বাস যে আমার অথরিটির থেকে এনওসি পেতে বা বিল্ডিংয়ের পারমিশন পেতে জনগণের কোনো অসুবিধা হয় নাই। প্রাপ্তি, আপনি বলেছেন প্রাপ্তি কি, আমি মনে করি এটা আমার একটা বিরাট জীবনের প্রাপ্তি। একটা প্রতিষ্ঠানকে মাইনাস থেকে, জিরো বলবো না, মাইনাস থেকে তুলে এনে, যার সমস্ত জায়গা জমি, প্রায় 100 বিঘা জমি ছিল সেই ডেভেলপমেন্ট অথরিটি, যখন ডেভেলপমেন্ট অথরিটি স্টার্ট করেছিল সমস্ত জমি নেই, সব বিক্রি হয়ে গেছে, শুধু স্যালারিতে চলে গেছে। আর আসার পরে স্টাফদের মনে একটা অবিশ্বাস ছিল যে আমরা বেতন পাবো কি না। আর প্রায় সময় সরকারের কাছে হাত পেতে হতো। আমি সেটাও বলি, আমি আসার পর থেকে সরকারের কাছ থেকে 1 টাকাও কোনো ফান্ড নেইনি। সমস্ত আমাদের এখান থেকে ইনকাম করা, পয়সা দিয়ে স্যালারি দেওয়া, রিপেয়ারিং করা, লাইটের অবস্থা খারাপ ছিল, সমস্ত কাজ করেছি। তার পরবর্তীতেও আজকের দিনে আমার প্রায় 10 কোটি টাকার মতো ব্যাংক ব্যালেন্স আছে। প্রজেক্টে আরও প্রায় 6-7 কোটি টাকা আছে। আমি ভারতীয় জনতা পার্টির একজন নিষ্ঠাবান কর্মী। 1988 সাল থেকে আমি ভারতীয় জনতা পার্টির সাথে যুক্ত আছি, এবং দল আমাকে যে সময় যে দায়িত্ব দিয়েছে প্রতিটি দায়িত্বতে আমার বিশ্বাস আমি সফল হয়েছি। আজকের দিনও আমি বলছি, দল যদি আমাকে পুনরায় সেই সুযোগ দেয় অথরিটির, তাহলে আমার যে ইনকমপ্লিট পরিকল্পনা, সব কাজ তো করতে পারিনি, অনেক পরিকল্পনা ছিল যেটা কাজ চলছে আর কিছুটা আমি হাত দিতেও পারিনি, সেগুলাকে আমি বাস্তবায়ন করতে পারবো। এবং
ডেভেলপমেন্ট অথরিটিকে, শিলচর ডেভেলপমেন্ট অথরিটিকে আজকের দিনে আসামের আমি মনে করি ওয়ান অফ দি বেস্ট, মানে হাতে গুনতি 1-2 নম্বরের মধ্যেই আমরা পড়ব এবং আমার বিশ্বাস আমাদের দিতে পারি আমি একটা দৃষ্টান্তমূলকভাবে ডেভেলপমেন্ট অথরিটির একটা পজিশন করে দিতে পারবো বলে আমার বিশ্বাস। আসাম সরকারের খাদ্য ও সামরিক সরবরাহ বিভাগের উদ্যোগে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার শঙ্করদেব কলাক্ষেত্রে অনুষ্ঠান প্রজেক্টের মাধ্যমে দেখানোর ব্যবস্থা করেন খাসপুর সমবায় সমিতির রেশন ডিলার রথীন্দ্রচন্দ্র দেব। এই সভায় প্রাক্তন মণ্ডল সভাপতি নবারুণ চক্রবর্তী উপস্থিত ছিলেন। তিনি বিজেপি সরকারের জনকল্যাণমুখী প্রতিটি প্রকল্পের ফেরিস্তি দেন। দেখুন সবিশেষ। তিনি বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা যে মানবিক উদ্যোগ নিয়েছেন এটাকে সাধুবাদ জানাতে হয়। 69 টাকায় জাল, চিনি 38 টাকায়, 10 টাকায় লবণ 1 কেজি দেওয়ার ব্যবস্থা করেছেন। আগামী জানুয়ারি মাস থেকে 100 টাকায় 3টি বস্তু পাবেন। তাই আপনারা এবার চিন্তা করুন গরিবের উন্নয়ন নিয়ে কোন সরকার ভাবে। পাশাপাশি বলেন, বিজেপি দল প্রতিটি ধর্মের মানুষকে সমমর্যাদা দিয়ে থাকে, কিন্তু যারা ওই দেশে থেকে পরের দেশের প্রশংসা করে, দেশ মাতৃকাকে যারা ভালোবাসে না, বিজেপি দল তাদের সঙ্গে নেই। সর্বশেষে বলেন যে দলের সরকার গরিব জনসাধারণের জন্য কাজ করে, সেই দলের সরকারকে বাঁচিয়ে রাখা উচিত কিনা। উপস্থিত জনতার হাতে প্রশ্ন ছেড়ে দেন। সেই সরকারকে বাঁচিয়ে রাখা আমাদের কর্তব্য কি না, সেটা আপনারা আপনাদের মনকে ভাষায় গিয়ে প্রশ্ন করবেন, আপনারা কিছু বলবো না। ঠিক নির্বাচন এলে আমরা কিছু সংখ্যক লোক যেভাবে এসে আমাদের মধ্যে ধর্মের বিভেদ তুলে বা বিভিন্ন বিভেদ তুলে, কিছু কিছু শক্ত পদক্ষেপ, যারা ভারতে থাকবেন ভারতের গুণগান গাইতে হবে, যারা ভারতে থাকবেন ভারতে থেকে অন্য দেশের গুণগান গাইলে আমাদের সরকার কিন্তু তাদের সঙ্গে নেই, যেই হন না কেন। না হলে যিনি নিজে ভারতকে নিজের দেশ নিজের মায়ের সমান মর্যাদা দেবেন, উনি কোথায় গিয়ে প্রার্থনা করছেন, মন্দিরে গিয়ে প্রার্থনা করছেন না, গির্জায় গিয়ে প্রার্থনা করছেন না, মসজিদে গিয়ে প্রার্থনা করছেন, সেটা কিন্তু বিজেপি নেতৃত্বাধীন সরকার কোনোদিন দেখেনি। তাই আপনাদের কাছে আবারও অনুরোধ করছি, যে সরকার আমাদের সবার জন্য এত চিন্তা করছে, যাতে এই সরকারকে। আজকের মতো সংবাদে পর্যন্তই। নমস্কার।